বাস্তব জীবনে কিছু কিছু মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলো সেই মানুষগুলোকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায় এবং সম্পূর্ণ ঘটনাটা পর্যালোচনা করলে এটা বোঝা যায় না যে কেন তাদের সাথে এরকম ঘটনা হঠাৎ করে ঘটলো। এবং আজকের এই ঘটনাটা যেটা আমি এখন বলবো সেটা কিন্তু যে কোনো মানুষের সাথে যে কোনো সময়ই ঘটতে পারে। আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কতটা ভয়ঙ্কর ছিল। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ওই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা শ্রেয়সী ইমেল করে পাঠিয়েছে। এই ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও কিন্তু ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। শ্রেয়সী ঠিক যেভাবে ইমেলটা লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। শ্রেয়সী জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের বহুদিনের শ্রোতা, আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে ভীষণ ভালো লাগে এবং এই চ্যানেলের ঘটনা শুনে ও অনেকভাবে অনেক কিছুতে অনেক কিছু জানতে পেরেছে, অনেক কিছুভাবে নিজেকে সাবধান করতে পেরেছে। কিন্তু আজ থেকে ঠিক 9 মাস আগে ওর নিজের জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। যেই ঘটনাটা কেন ঘটলো, কী জন্য ঘটলো, ও আজও কিন্তু তার কোনো রকম কোনো কারণ খুঁজে পায়নি। তো ও ঘটনাটা শেয়ার করেছে এবং বলেছে যে এই ঘটনাটি চ্যানেলে যারা যারা শুনবেন তাদের যদি এই ঘটনা সম্পর্কে কোনো মতামত থাকে বা তারা যদি বুঝতে পারে যে ঘটনাটা ওর সাথে কেন ঘটেছিল, সেটা যেন আপনারা সকলে অবশ্যই কমেন্টে জানান। তো সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা ঘটনাটা শুনুন। যদি আপনাদের কোনো কমেন্ট করার থাকে অবশ্যই এই বিষয়ে কিন্তু জানাতে পারেন। শ্রেয়সী লিখেছে যে ছোটো থেকেই কিন্তু খুব স্বাধীনচেতা একটা মেয়ে এবং যথেষ্ট সাহস নিয়ে ও কাজকর্ম করে। ছোটো থেকেই বিভিন্ন সময় একা একা স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা, তারপরে বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যাওয়া, এগুলো ছোটো থেকে একা একাই করতো। বা কোনো দিনও ওর কিন্তু কখনো মনে হয়নি যে আমি অমুক জায়গায় পড়তে যাচ্ছি, টিউশন নিতে যাচ্ছি, সেখানে একা যাব না, ভয় লাগছে। বা রাতের বেলা হয়তো বাড়ি ফিরছে 8টা-9টার সময়, সেখানে ওর ভয় লাগছে। এরকম কোনো ঘটনা কিন্তু ওর সাথে এ জীবনে কোনো দিন ঘটেনি। স্কুলের গণ্ডি পেরিয়েও কলেজে যায়, কলেজেও ভালো করে পড়াশুনো করে এবং কলেজ পাশ করার 2 বছর পরে ও একটা জায়গায় চাকরি পায়। এবার চাকরি পাওয়ার পরে সেখান থেকে ওর চাকরি জীবন শুরু। চাকরি করতো, বাড়ি থেকে বেশ কিছুটা ট্রাভেল করে ওকে যেতে হতো। কোনো দিন কিন্তু ওর কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবার হঠাৎ করেই আজকে থেকে 9 মাস আগে ওর কিছুদিন থেকে ওই ঘটনাটা ঘটার প্রায় দিন 15 আগে থেকে ওর না হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, খুব আনক্যানি ফিল হতো কোনো কারণ ছাড়া। এরকম নয় যে ও কোনো কিছু দেখতে পাচ্ছে বা কিছু একটা পার্টিকুলার কিছু দেখে ও ভয় পাচ্ছে, এরকম কিন্তু কিছু নয়। ও যেটা লিখেছে যে হয়তো সকালবেলা অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতো, কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরেই ওর মনে হতো যে আমাকে খুব সাবধানে যেতে হবে, আমার সাথে কিছু কোনো ঘটনা ঘটবে না তো, এরকম। এবার দেখুন, আমরা অনেক সময় অনেক মুভিতে অনেক কিছু দেখে থাকি বা হয়তো কোনো বই পড়ি যেটা একটু ভয়ের কিছু থাকে, তো সেটা থেকে আমাদের একটা ইম্যাজিনেশন মিক্স আপ হয়ে অনেক সময় আমরা অনেক কিছু হ্যালুসিনেট করি বা অনেক সময় অনেক কিছু আমরা ভেবে ফেলি। কিন্তু শ্রেয়সীর ক্ষেত্রে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে ও কিন্তু ওর সাথে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। ও তার আগে এমন কিছু দেখেও নি বা কিছু পড়েও নি যেটা থেকে ওর মনে হতে পারে বা সেটা যেরকম ওর মনে বিশাল দাগ কেটেছে বা সেখান থেকে ওর মনে কিছু একটা এসেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়।
বাট কেন জানি ওর বিশেষত দুপুরবেলা অফিসে হয়তো সবাই কাজ করছে, কিন্তু ওর না খুব ভয় লাগতো। ওর মনে হতো যে ওর সাথে কিছু খারাপ ঘটনা ঘটবে না তো, কিছু একটা ওর সাথে হয়ে যাবে না তো, এরকম ওর একটা ভাবনা চিন্তা শুরু হলো। ঠিক আছে, এবার ওর যে কালিগ ছিল, সে একজন কালিগের সাথে ব্যাপারটা এতটা সিরিয়াসভাবে নয়, একটু ওপর ওপর শেয়ার করে। এবার সেই কালিগটা ওকে, মানে ওর যে আর কি বান্ধবী টাইপের কালিগ, যে সে বলেছে যে এটা হতেই পারে, হয়তো তোর এটা মনে হচ্ছে কোনো কারণে, হয়তো তুই এরকম কিছু ভাবছিস। ব্যাপারটাকে সে অতটা পাত্তা দেয় না। কিন্তু যত দিন যেতে থাকে, মানে ওই ঘটনাটা ঘটা দিন 15 আগে থেকে যত দিন এগোচ্ছে, ওর কেন জানি না খুব কোণঠাসা লাগছিল। বাড়িতে কাউকে বলতে পারছে না, ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বাবা মা ওকে প্রচণ্ড ভালোবেসে, প্রচণ্ড প্রোটেক্ট করে ওকে ছোটো থেকে বড় করেছে। আর সত্যি বলতে শ্রেয়সী যেরকম মন মানসিকতার মেয়ে, সেই জায়গা থেকে ওর এরকম হঠাৎ করে ভয় পাওয়া, হঠাৎ করে আনক্যানি ফিলিংস আসা, কেন জানি না ওর মনে হতো যে ওর আশপাশে মানুষ ছাড়া অন্য কিছু একটার এক্সিস্টেন্স আছে। এরকম কিছু বাড়িতে হঠাৎ করে বললে বাড়ির লোকেরাও খুব চিন্তিত হয়ে পড়বে। আর সবথেকে বড় কথা যেটা ও লিখেছে, যে ও নিজেই বিশ্বাস করতে পারছে না যে ও কেন এরকম ভাবছে। ও হয়তো ভাবছে, ভাবার কিছুক্ষণ পরে ও নিজেই আবার অন্য একটা ওর মন ভাবছে যে আমি এগুলো কী নিয়ে চিন্তা করছি, এরকম আবার হয় নাকি। যাই হোক, এবার ও কী করতো, ও অফিস থেকে যখন ফিরতো তখন ওর এতটা ভয় লাগতো যে খুব বেশি ডিস্টেন্স নয়। তো অফিস থেকে ফেরার সময়, মানে যেখান থেকে ও অটো করে নামতো সেখান থেকে ওর বাড়ি বেশি ডিস্টেন্স নয়, সেই জায়গাটুকুও ও টোটো করে বা রিক্সা করে ফেরা শুরু করলো। একটা অজানা ভয় ওকে আস্তে 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 গ্রাস করতে লাগলো। এবার এই অজানা যে ভয়টা ওকে গ্রাস করতে লাগলো, ও কিন্তু এমন নয় যে নিজেকে সেই ভয় থেকে বার করার চেষ্টা করেনি। ও কিন্তু বহুবার চেষ্টা করেছে নিজেকে এই ভয়টা থেকে বার করার, বা এটা নিজে নিজে বোঝার চেষ্টা করছো যে কেন আমি ভয়টা পাচ্ছি, এরকম কোনো কিছু আমার সাথে ঘটছে না তো কেন। কিন্তু ও আস্তে আস্তে বুঝতে পারে যে ও যে ভয়টা পাচ্ছে, সেই ভয়টা ওর মনের ভিতর থেকে কেউ যেন ওকে বলছে যে কিছু একটা ওর সাথে খারাপ ঘটতে চলেছে। এবার দেখুন, অনেক সময় অনেক মানুষের না সিক্স সেন্স খুব প্রবল হয়, তারা অনেক কিছু বুঝে যায়, তারা একটা কিছু আন্দাজ করতে পারে। দেখুন, সেটা আলাদা জিনিস। কিন্তু ওর ক্ষেত্রে যেটা হলো, ওর কিন্তু কোনোখানে কিছু নেই। হঠাৎ করে দিন 15 আগে থেকে ওর খুব আনক্যানি ফিল হতো। অফিসে সব লোকজন কাজ করছে, সেখানে ওর মনে হচ্ছে যে ওর সামনে পিছনে হয়তো এমন কেউ আছে যে ওকে দেখছে, যে হয়তো ওর ক্ষতি করতে পারে। এরকম টাইপের চিন্তাভাবনা শুরু হলো। এবার দেখুন, এটা যদি বাইরে অবধি সীমাবদ্ধ থাকতো তাহলেও না হয় একরকম হতো, কিন্তু এক্ষেত্রে যেটা হলো শ্রেয়সীর ক্ষেত্রে, ও বাড়িতে যখন থাকতো, বিশেষত বাড়িতে যখন একা থাকতো, রাতের বেলা হয়তো বাবা মা ঘুমোচ্ছে, ও ওর ঘরে ঘুমোচ্ছে, সেই সময় ওর ঘুমটা উড়ে যেত। মানে প্রথমে হয়তো শুতো, কিছুক্ষণ ঘুম আসতো, ঘুমিয়ে পড়তো, বাট ঘুমের মাঝখানে ওর ঘুমটা ভেঙে যেত। ভেঙে যাওয়ার পরে বড় লাইট, টিউবলাইট জ্বালিয়ে ও বাকি রাতটা কাটাতো। কারণ ওর মনে হতো যে এই বুঝি আমার জানলা ভেঙে যদি কেউ ঢুকে আসে, বা দরজা ভেদ করে যদি কেউ চলে আসে, এরকম। এবার একটা বাচ্চা যদি ছোট ছেলে মেয়ে হয়, বাচ্চা মেয়ে হয়, তার ভয় পাওয়ার একরকম ব্যাপার। কিন্তু শ্রেয়সীর একটা এমন বয়সে সেই ভয়টা ওকে এসে গ্রাস করতে থাকলো একটু একটু করে, যেটা একেবারেই কিন্তু স্বাভাবিক নয়। এবার ও মনে মনে ভাবলো যে এটা নিয়ে একবার আমি ওর মায়ের সাথে কথা বলবো। তো তারপরে ভাবছে যে আমি যদি এখন মাকে সব বলি, মাও তো খুব চিন্তা করবে, তো মাকে তো সব বলা যাবে না। যাই হোক, এরকম করেই ও নিজেকে প্রচণ্ড রকমভাবে, মানে ওপর ওপর নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত রকমের ভয় কিন্তু ওর মধ্যে কাজ করতে থাকে। এরপরে একদিন একটা সময় এলো, ঠিক আছে, একদিন ওর সাথে একটা এমন ঘটনা ঘটলো, যে ঘটনাটা যে ওর সাথে ঘটতে পারে, বা এরকম ঘটনা যে ওর জীবনে আসতে পারে, সেটা ওর স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেনি। এবার আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটার কথা। আচ্ছা, এই ঘটনাটা বলার আগে আমি আপনাদেরকে আর একটা বিষয় বলে নিই। সেটা হলো, হঠাৎ করেই ওর এরকম আনক্যানি ফিলিংস ওর আসছে, এরকম ভয় পাচ্ছে। এই ঘটনার প্রায় দিন 13-14 মাথায় ওর একটু জ্বর হলো, ঠিক আছে। এবার জ্বর হয়েছে, তার আগে বিশাল যে ওর সর্দি গরমি লেগেছে তাও নয়। যাই হোক, তো জ্বর হয়, এবং জ্বর হওয়ার পরে বাড়িতে নর্মাল জ্বরের ওষুধ ছিল, ও একদিন অফিসেও যায়নি।
তো ওষুধ খেয়েও বাড়িতে রেস্ট নেয় একটা দিন এবং জ্বরটা মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু দেখবেন জ্বর ঠিক হওয়ার পরেও জ্বরের একটা কিন্তু রেশ থেকে যায়, শরীরটা ম্যাজ ম্যাজ করে, ভালো লাগে না, হাত পায়ে হালকা ব্যথা থাকে, এরকম কিছু সিমটম যেটা জ্বরের একদম টিপিক্যাল যেরকম আর কি সিমটমস থাকে সেগুলো কিন্তু ওর মধ্যে ছিল। কিন্তু জ্বরটা সম্পূর্ণ চলে যায়, বডি টেম্পারেচার একদম নর্মাল হয়ে যায়। যাই হোক, তো বাড়িতে থাকতে ওর একদম ভালো লাগছে না। যেখানে ও বাড়িতে থাকতে ভীষণ পছন্দ করতো, তো ও ভাবলো যে না, বাড়িতে থাকবো না, বাড়িতে থাকলে মনটা খুব খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। মানে ও হয়তো বাড়িতে লেজার টাইমে যে জিনিসগুলো করতে ভালোবাসতো বা যেগুলোর মধ্যেও থাকতো, ও সেই সময় ঠিক সেগুলোই অপছন্দ। ঠিক আছে, এবার ও পরের দিন যেহেতু জ্বরটা নেমে যায়, ও অফিস চলে যায়। অফিসে গিয়ে মোটামুটি কাজকর্ম করে। এরপরে যে ওর মানে শরীরটা অফিসে একটুখানি খারাপ লাগতে থাকে এবং তারপরে ওর ভাবে যে ঠিক আছে, আর কিছুক্ষণ পরে তো অফিসটা আওয়ার কমপ্লিটই হয়ে যাবে, আমি তখনই বাড়ি চলে যাব। এরপরে একটা আমি যেটা ও লিখেছে, ওর যে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটার কথা আমি আপনাদেরকে বলছি। ও অফিস থেকে ফিরছে। আচ্ছা, অফিসে যখন ও যেত, ও অফিসে ল্যাপটপ নিয়ে যেত এবং সেই ল্যাপটপটা ওর মানে একটা ব্যাকপ্যাক মতো ও ক্যারি করতো। তো পিঠে সেই ব্যাকপ্যাকটা থাকতো, তার মধ্যে ল্যাপটপ থাকতো, আরও দু একটা যা জিনিসপত্র লাগে সেগুলো সবই একটা ব্যাগে থাকতো। আর কখনো কখনো ও হাতে আর একটা ছোটো ব্যাগ ক্যারি করতো, সেটা হয়তো কখনো ছাতা থাকতো বা কখনো কোনো খাবার জিনিসপত্র কিছু একটা থাকতো, কিন্তু সেটা রেগুলার বেসিসে থাকতো না। এবার ওর যে বাড়ি, সে বাড়ি থেকে অফিস যেতে গেলে দুটো অটো লাগে। ঠিক আছে, প্রথম অটোটা লাগে এবং তারপরে একটা মানে বাসেও যাওয়া যায়, আবার অটোতেও যাওয়া যায়। তো যখন যেটা আগে পেতো ও সেরকমভাবেই যেত। এবারে ও একটা অটো থেকে বেরিয়েছে, মানে নেমেছে, অফিস থেকে যে অটোটা নিয়েছে সেখান থেকে একটা জায়গায়ও নেমেছে এবং বাড়ি যাওয়ার জন্য ওই জায়গা থেকে আর একটা অটো ধরে ওকে বাড়ি আসতে হবে। এবার ও প্রথম অটো থেকে নেমে যখন ও দ্বিতীয় অটোর জন্য ওয়েট করছে, তখনও বুঝতে পারে যে ওর ল্যাপটপ মানে ওর পিঠে যে ব্যাকপ্যাকটা থাকতো, সেই ল্যাপটপ ভরা ব্যাগটা ও অটোতে ফেলে এসেছে, এটাও বুঝতে পারে। এবার ল্যাপটপ সমেত ব্যাগ ফেলে এসছে। ল্যাপটপটা তো মানে ওর খুবই দরকারি একটা জিনিস, সেখানে প্রচুর মানে নিজস্ব ডকুমেন্টস রয়েছে, প্লাস নিজস্ব ডকুমেন্টসের থেকেও বড় কথা অফিসিয়াল জিনিসপত্র রয়েছে। তো না, মাথার মধ্যে ফট করে অনেক চিন্তা চলে আসে যে বাবা, আমি এটা কী করলাম। মানে ও যে অফিসে যাতায়াত করে, এর আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি যে মানে সবসময় ও মানে পিঠ থেকে ব্যাগটা খুলে ও কোলের উপরে রেখেই বসতো। এবার ও ভাবছে যে ও অটো থেকে যখন ওঠে তার কিছুক্ষণ পরে ওর পাশের যে অটোয় ছিল সে নেমে যায়। তো সেই জন্য একটু রিল্যাক্সফুলি বসার জন্য ও ওর কোলের উপরে যে আর কি ল্যাপটপের যে ব্যাগটা থাকে সেটাকে সিটে নামিয়ে দেয়। এবার যখন ওর ডেস্টিনেশন চলে আসে, ও অটো থেকে জাস্ট নেমে পড়ে। ওর মাথা থেকে বেরিয়েই যায় যে ওর যে ল্যাপটপের যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটাও সিটের পাশে রেখেছে। এবার ওর তো মাথা খারাপ হয়ে গেছে যে কি ভুলকামি করলাম। এবার যে অটোটায় যেখানে ও নেমেছে সেখানে কিন্তু অটোটা লাস্ট নয়, মানে সেখানে যে অটোটা গ্যারেজ হচ্ছে বা স্ট্যান্ড সেটা কিন্তু নয়, সেই অটোটা আরও বেশ কিছুটা যায়। এবার ও ভাবলো যে না, অটোটা এর পরেও আরও কিছুটা গিয়ে তারপরে সেখানে একটা ওদের অটো স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে দাঁড়ায়। এবার জেনারেলি অটোতে যদি কেউ কিছু ফেলে আসে, তো এমনি জাস্ট ও একটা ফ্লাইং অটো ধরেছে, ফলে উবের হলে বা যদি এরকম কোনো অ্যাপ হয় তাতে অনেক সময় কি হয়, নাম্বার টাম্বার থাকে। কিন্তু অটোতে তো আর ওইভাবে জাস্ট ফ্লাইং অটো ধরেছে, ওর কাছে ওর কোনো নাম্বারও ছিল না। তো সেই কারণের জন্য ও ভাবলো যে না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ও বাড়ির দিকে না গিয়ে ও কী করে, আর একটা অটো ধরে ও একদম ওই স্ট্যান্ড অবধি চলে যায়। যে স্ট্যান্ডে গিয়ে নিশ্চয়ই অটোটা ওখানে দাঁড়িয়ে আছে, অটোর ওখানে লাইন পড়ে, তো এইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই অটোটা আবার ফিরতি পথে ট্র্যাভেল করা শুরু করেনি। তো এই একটা আশা নিয়ে ও আর একটা অটো ধরে ওই অটো স্ট্যান্ডের কাছে যাওয়ার ডিসিশন নিয়ে নেয়। এবার ও তো অটোয় উঠেছে এবং অটোটা যিনি চালাচ্ছে তাকে বলছে যে দাদা, আপনি তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি অটো চালান, আমি আগের অটোতে করেই এই স্ট্যান্ডে নেমেছিলাম, তো আমি আমার ব্যাগটা ওখানে ফেলে এসেছি, আমার ওই ব্যাগের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র রয়েছে, একটু তাড়াতাড়ি করুন। এবারে ও
তো বলছে, এবং অটোওয়ালাটাও ওর কথা শুনে ঠিকঠাকই চালিয়েছে, চালিয়ে ওকে একটা জায়গায় নামিয়েছে, যেই জায়গা থেকে কিছুটা হেঁটে গিয়ে অটো স্ট্যান্ডটা রয়েছে। এবার ও তো খুব মানে জোরে জোরে হাঁটছে, যে আমাকে এবার অটোটা বুঝতে হবে। এবার যে অটোওয়ালা ছিল, যিনি আর কি যে চালক ছিল অটো, এবার ও এক ঝলকই তার মুখ দেখেছে। এবার ওর কাছে এটাও একটা চ্যালেঞ্জ যে লোকটাকে ওকে এক দেখায় চিনতে হবে, নাহলে ও কি করে বলবে। তো যাই হোক, মনে মনে ভাবছে যে যদি আমি লোকটাকে চিনতে না পারি, ওইখানেই যে আরও যে অটোওয়ালারা রয়েছে তাদেরকে বলবো যে আপনার একটু ফোন টোন করুন, মানে কারোর গাড়িতে এরকম একটা ব্যাগ পাওয়া গেছে কিনা, কারণ ওই ব্যাগটার মধ্যে আমার ল্যাপটপ রয়েছে, আরও ওখানে ওর কিছু টাকা পয়সাও ছিল। এবার মানে অনেক কিছু ওর মনে মাথায় চলছে, ব্যাগটাকে তো কোনোভাবে তো ফিরে পেতে হবে। এবার ও গেছে, এবার গিয়ে দেখছে ওই অটো স্ট্যান্ডে একটাও অটো নেই, মানে পুরো ফাঁকা। এবার তোর মাথায় হাত, এবার ও বুঝতে পারছে, মানে ও বুঝলো যে ও যে অটোটা করে এসছিল সে অটোটা ওই স্ট্যান্ডে আসে এবং সঙ্গে সঙ্গে সে হয়তো প্যাসেঞ্জার পেয়ে যায়, সে আবার উল্টো পথে যাত্রা শুরু করে দিয়েছে। আর ওকে যে অটোটা নামালো সে অটোটা আবার ওই স্ট্যান্ডে ঢুকলো না, সে অটোটা বললো যে তার নাকি কোনো কাজ আছে, সে বেরিয়ে চলে গেল। এবার ওর তো মাথায় হাত, এবার ও ভাবছে আমি কী করবো, মানে এখানেই দাঁড়িয়ে ওই অটোটা ফেরত আসার জন্য ওয়েট করব, নাকি আমি আবার এখান থেকে কোনো একটা অটো ধরে বা বাস ধরে আবার উল্টো পথে গিয়ে ওই দিকের যে স্ট্যান্ডটা রয়েছে সেখানে গিয়ে দাঁড়াবো। মানে ও পুরো পাজলড হয়ে গেছে। এবার ও কী করবে কিছু বুঝতে পারছে না। এমতাবস্থায় ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং ওরকম করে দাঁড়িয়ে রয়েছে, তো ও ভাবলো যে মানে একটা অটো যদি আসে তাহলে অ্যাটলিস্ট সেই অটোওয়ালাটাকে জিজ্ঞেস করা যাবে যে এইরকম দেখতে ছিল, তো তার কি ফোন নাম্বার পাওয়া যাবে কি না বা কিছু। কিন্তু ও দেখছে ঠিক কোনো অটোই ওদিকে আসছে না। এবার ও তো ভীষণ মানে চিন্তায় পড়ে গেছে, প্রচণ্ড টেনশন হচ্ছে, কি করবে মানে কিচ্ছু বুঝতে পারছে না। তো এমন সময় ওখানে একটা ছেলে আসে। এবার সেই ছেলেটা হয়তো ওকে কিছুক্ষণ আগে থেকে হয়তো লক্ষ্য করেছে, তো সেই ছেলেটা ওকে নিজে থেকেই যেচে বলছে যে ম্যাডাম কোনো প্রবলেম আছে। তো ও কি করেছে, ও তখন এতটাই ও পাজলড হয়ে গেছে, ও ছেলেটাকে মানে ওর যা যা আর কি ঘটেছে ওই অটোতে ব্যাগ ফেলে আসা সেই পুরো বৃত্তান্তটা বলে এবং বলছে যে আমি এখানে এসেছি, কিন্তু আমি এসে দেখছি এখানে তো কোনো অটোই নেই, আর যে অটোওয়ালাটার অটোতে আমি এসেছিলাম তাকেও আমি দেখতে পাচ্ছি না, এবং তাকে দেখে হয়তো আমি চিনতে পারবো, হয়তো আমি চিনতে নাও পারতে পারি, কিন্তু ওই ব্যাগটা পাওয়া আমার পক্ষে খুব দরকার। এবার ওই ছেলেটা তখন ওই শ্রেয়সীকে বলছে যে আপনি আমি আপনাকে হেল্প করতে পারি, আমি এই অটো স্ট্যান্ডের মানে কোন একটা কিছু একটা ও বলে, ও কিছু একটা ইউনিয়ন কিছু একটা করে, এরকম একটা কিছু নিজের পরিচয় দেয়, এবং ও বলে যে ও এখানে মানে ওর নিজের কেনা আর কি দুটো অটো এই রুটে খাটে, তো সেই জন্য ও এখানে থাকে, যেহেতু ওর দুটো অটো এখানে খাটে, তো টাকা পয়সার ব্যাপার ডিল করা বা বিভিন্ন রকম মানে যে দুটো চালক দিয়েও চালায় নিজের অটো দুটো, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। তো মোটামুটি শ্রেয়সী কথা বলে বুঝতে পারে যে ছেলেটা এখানে সবাইকে চেনে। তো ও ভাবলো যে বাহ বেশ ভালো হলো, তাহলে ছেলেটার কাছে সবার নাম্বার থাকবে। এবার ছেলেটা তখন বললো যে দেখুন ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থাকবেন না, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কারণ এখন অফিস টাইম আছে, তো এখন রাস্তাঘাটে ভিড় বেশি, ট্রাফিক জ্যাম আছে, তো আপনি একটা কাজ করুন, এই সামনেই আমাদের মানে বসার ওদের আর কি অটো ইউনিয়নের আর কি বসা ঠসার জন্য একটা জায়গা মতো করা রয়েছে, বলছে একটু এখানটায় আসুন, এসে আপনি বসুন, আমি ফোন টোন করে দেখছি, আমার কাছে মোটামুটি সবারই ফোন নাম্বার আছে, আমি ফোন করে দেখছি কার অটোতে আপনি ফেলে এসেছেন, এবং আপনি একটু যার অটোতে এসেছেন যদি যেটুকু আপনার বিবরণ মনে রয়েছে তাকে দেখতে কীরকম আপনি বলুন, আপনি চিন্তা করবেন না, ব্যাগ আপনি পেয়ে যাবেন। এবার এই ব্যাগ পেয়ে যাবেন কথাটা শুনে কোথাও একটা কিন্তু শ্রেয়সীর খুব স্বস্তি বোধ করে, এবং ও ভাবে যে ঠিক আছে, এই ছেলেটা যখন আমাকে হেল্প করতে চাইছে তাহলে আমি যাই, সত্যি এখানে যদি আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর অনেক সময় কি হয় যে অটোরা মাঝ রুট থেকে অনেক সময় অটো ঘুরিয়ে নেয়, তো ভাবছে যে আমি এখানে যদি অনেকক্ষণ দাঁড়িয়েও থাকি সেটাও এই গ্যারেন্টি দেবে না যে আমি আমার ব্যাগটা এখনই ফেরত পাবো। তো বললো যে ঠিক আছে, কোথায় যেতে হবে, তো বলতে এই সামনেটা আসুন। এবার ও যাচ্ছে ছেলেটার পিছন পিছন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ছেলেটা ওকে বললো যে একদম সামনেই ওদের
একটা বসার ঘর মতো রয়েছে যেখানে সবাই বসে ঠসে। কিন্তু ও দেখছে যে ছেলেটা ওকে বেশ অনেকটা রাস্তা নিয়ে চলে এসছে, কিন্তু কোথাও এরকম অটো ইউনিয়নের কোনো অফিস বলুন বা কিছু বলুন এরকম কিছু নেই। এবার এটা দেখে না ওর একটুখানি সন্দেহ হয়। ও তখন ছেলেটাকে বলছে যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, আর আপনি বললেন যে ফোন করবেন, আপনি ফোনই বা করছেন না কেন, আপনি একটা ফোন করুন, আপনার তো দুটো অটো, আপনি বললেন যে আপনি দুটো অটো আপনার চালক দিয়ে আপনি এই রুটে চালান, তো আপনি একটু তাদের ফোন করুন, তাদেরকে বলুন, তাদের সাথে যদি এই রুটের ওই যে চালক তার যদি দেখা হয় তাহলে। এবার ওই লোকটা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি মেসেজ করে দিয়েছি, আমি হাঁটতে হাঁটতেই মেসেজ করেছি, আপনি দেখেননি, আপনি এখানে আসুন, এসে বসুন, তারপরে আমি সরাসরি আপনাকে কথা বলিয়ে দিচ্ছি। এবার ওর না কিছু একটা সন্দেহ হয়। ও মনে করে যে ছেলেটা ওর সাথে মানে ও পিছন পিছন আসছে, ছেলেটা সামনে সামনে হাঁটছে, কিন্তু ছেলেটা ওর সাথে একটা বেশ ভালো সেফ ডিস্টেন্সই বজায় রাখছে অলওয়েজ। কিন্তু ওর মনে হয় শ্রেয়সীর যে ছেলেটার হয়তো মানে ধান্দাটা ঠিক নয়, বা ওকে ওই অটো ইউনিয়নের অফিসে নিয়ে যাচ্ছে বলে হয়তো অন্য কোথাও নিয়ে যাচ্ছে, কারণ অনেকটা ও কিন্তু হেঁটে ফেলেছে। এবার দেখুন, ও একটা জিনিস বুঝতে পারে যে অটোগুলো যেখানে যে স্ট্যান্ডে থাকে তাদের বসা বা জন্য যদি কোনো জায়গা থেকেও থাকে সেটা কাছাকাছির মধ্যেই হওয়ার কথা, এতটা দূরে নিশ্চয়ই হবে না। এবার ও না ছেলেটাকে একটু বিরক্তি ভরে আবার জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি কি আদৌ ফোন করবেন, আমি তো অনেকটাই রাস্তা চলে এলাম, আমরা আপনাদের মানে অফিসটা কোথায়, কত দূরে? তো বলছে ম্যাডাম দেখুন, আমাদের একটা ছোট অফিস আছে, কিন্তু আমাদের বড় যে অফিস সেই বড় অফিসে সবার ফোন নাম্বার একটা মানে রেজিস্টার খাতায় লেখা রয়েছে। আমি ভাবলাম আপনাকে যে ছোট অফিসে গিয়ে তো আপনি শুধু বসতে পারবেন, কিন্তু এই বড় অফিসে আমাদের রেজিস্টার যে খাতাটা রয়েছে সেই খাতায় সবার গাড়ির নম্বর দিয়ে একদম তাদের ফোন নাম্বার নাম সব লেখা আছে। তো সেই জন্য আপনাকে ভাবলাম যে ইন্ডিভিজুয়ালি আমি সবাইকে আপনাকে বলবো ফোন করতে, আপনি নিজেই সরাসরি কথা বলে নেবেন। এবার এই কথাটা শুনে শ্রেয়সীর মনে যে ডাউটস আসছিল সেই ডাউটটা না একটু কমে যায়। ও ভাবে যে হ্যাঁ এটা তো ভালো আইডিয়া, সত্যিই তো একটা জায়গায় যদি এরকম একটা রেজিস্টার খাতা যদি মেনটেন থাকে তাহলে যতজনই হোক আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নয় ফোন করব। আর ওই ব্যাগে যে খুব বেশি টাকা পয়সা আছে তা তো না, আর ওর যে ল্যাপটপ সেই ল্যাপটপটাও লক করা, কেউ ওইভাবে চট করে খুলতেও পারবে না। তো ভাবছে যে হ্যাঁ এটা একটা হতে পারে যে আমি যদি ইন্ডিভিজুয়ালি ফোন করি নিশ্চয়ই আমি আমার ব্যাগের হদিশ পাবো। তো ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও ও ভাবলো যে হয়তো ছেলেটা সত্যি কথাই বলছে। তো ও না ওর পিছন পিছন যায় এবং কিন্তু আশপাশটা দেখছে, কিন্তু আশপাশটা দেখলে ওর মনে হয় যে জায়গাটা কীরকম একটু কীরকম একটা লাগছে, মানে ঠিক স্বাভাবিক নয়। মানে বাড়িঘরগুলো মানে একটা বড় পাঁচিল, দুদিকে আর কি পাঁচিল, বাড়িঘরগুলোর জানলা দরজা সব উল্টো দিকে, মুখের সামনে একটা বড় পাঁচিল মতো। ও ভাবছে যে এই জায়গাটা তো খুব একটা ভালো না, তখন মোটামুটি সন্ধে হয়ে এসছে। এবার ও ভাবে যে, এবং ছেলেটা না কন্টিনিউয়াস কিছু একটা মেসেজ করছে, মানে কিছু একটা টাইপ করছে, এবং টাইপ করতে করতে হঠাৎ করে ছেলেটার ফোনে একটা ফোন আসছে এবং ছেলেটা ফোনটা রিসিভ করছে না, বারবার কেটে দিচ্ছে এবং কিছু একটা টাইপ করছে মেসেজ। এবার কি টাইপ করছে, কাকে কি লিখছে সেটা তো শ্রেয়সী দেখতে পাচ্ছে না, ও পিছন পিছন হাঁটছে। এবার না ওর একটু সন্দেহ হলো জায়গাটা দেখে, মানে লোকেশনটা দেখে, যে একটু নির্ঝুম টাইপের হয়ে যাচ্ছে, কীরকম একটা জায়গা, কিছু বড় বড় ভাঙা বাস ঠাস রয়েছে, মানে মনে হচ্ছে যেন সামনে একটা কোনো হয়তো বড় মেকানিক্সের যে পার্ট নিয়ে যে কাজকর্ম হয় সেরকম একটা দোকান মনে হচ্ছে ভাঙাচোরা। এবার ও সেটা দূর থেকে দেখতে পাচ্ছে যে যেখানে ওই গাড়ি লরি বাস এগুলো মেরামত হয় সেরকম একটা বিশাল বড় একটা দোকান মতো, এবং সেখানে দু একজন কাজ করছে সেটাও দূর থেকে দেখতে পাচ্ছে, এবং ওই রাস্তাটার ওই জায়গাটা ওখানেই শেষ এবং তার দুপাশে হচ্ছে পাঁচিল। এবার ওর না একটুখানি মানে বুকের ভিতর ধরাস করে ওঠে। ও ভাবছে যে এটা একটা তো মানে গ্যারেজ টাইপের, যেখানে জিনিসপত্র মানে গাড়ি ঘোড়া মেরামত করা হয়, সারাই করা হয়। ও ভাবছে যে এখানে রেজিস্টার্ড অফিস কী করে হবে, এবং কোথাও এটা লেখাও নেই যে অমুক জায়গার অটো স্ট্যান্ডের এখানে কোনো অফিস রয়েছে বা কিছু। এবার না ও ভাবলো যে না, আমি অনেকটা সময় ওয়েস্ট করেছি, মানে হঠাৎ করে ওর মাথার মধ্যে খেলে গেল যে এই ছেলেটা হয়তো আমাকে ভুল পথে নিয়ে এসছে, ভুল জায়গায় নিয়ে এসছে। এবার ও ভাবলো যে না, এবার আমার এখানে আর যাওয়া উচিত না। ও তখন কি করেছে, ছেলেটার সামনে সামনে এগোচ্ছে আর ও
পিছনে ধপ করে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ার পরে যেটা ঘটনা ঘটলো, ও দেখছে যে ছেলেটা মানে প্রথমে কিছুটা এগিয়ে গেছে, ও আর খেয়াল করেনি যে মেয়েটা দাঁড়িয়ে গেছে। তো ছেলেটা যখন বুঝতে পেরেছে যে ও আসছে না, তখন ছেলেটা পিছন ঘুরে তাকিয়েছে, তাকিয়ে আর ও তখনও দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে এই তো এসে গেছি, আপনি আসছেন না কেন, এরকম করে বলেছে। তো তখন না শ্রেয়সী খুব স্বাভাবিকভাবে মানে নিজের আর কি ডাউটটাকে ও প্রকাশ করতে চায়নি, কিন্তু খুব স্বাভাবিকভাবে শান্তভাবে বলেছে যে আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি রেজিস্টার খাতাটা এখানে নিয়ে আসুন, আমি আর অতখানি যেতে পারছি না, আমি অনেকটা হেঁটেছি আর পারছি না। তো ছেলেটা না হঠাৎ করে একটু বিরক্ত হয়ে বলছে আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে কী করে হবে, আপনার দরকার, আমি আপনাকে হেল্প করছি আর আপনি এইটুকু আসতে পারছেন না, এরকম করে ছেলেটা বলেছে। এটা শুনে না ও না বলছে যে না আমি আর আসবো না, বলে ও কী করেছে উল্টো দিকে হাঁটা মেরেছে। এবং সেই মুহূর্তে ও না মানে বুঝতে পারছে যে ওই ছেলেটা হঠাৎ করেই মানে ওর পিছু পিছু এবার আসছে। এবার ও হনহন করে আসছে, মানে হনহন করে ও সামনের দিকে এগোচ্ছে, আর ছেলেটাও কিন্তু ঠিক উল্টো দিকে ওর পিছন পিছন আসছে এবং বলছে ম্যাডাম আপনি চলে যাচ্ছেন কেন, আপনি এদিকে আসুন, আমি আপনাকে খাতাটা দিচ্ছি, আপনি আরেকটু এগিয়ে আসুন, আপনি ওইখানে থাকলে অত দূর তো এই খাতা আনা যাবে না, এই খাতায় সবার গাড়ির নাম্বার লেখা রয়েছে, নাম রয়েছে, ফোন নাম্বার রয়েছে, আপনি একটু এগিয়ে আসুন, আমি আপনার ভালোর জন্যই কিন্তু হেল্প করছি, নাহলে আমার কি বলুন, আমি এতটা সময় আপনার জন্য দিচ্ছি, আপনি এক্ষুনি আপনার ব্যাগ পেয়ে যাবেন, এরকম করে বলছে। এবং সেই মুহূর্তে শ্রেয়সীর না খুব ভয় লাগছে, ও বুঝতে পারছে যে ও একটা বড় ভুল করে ফেলেছে ছেলেটার পিছন পিছন এসে। এবার তো ওর প্রচণ্ড মানে আর কি বাজে লাগছে। এবার ও কি করেছে, ওর স্পিডটা আরও বাড়িয়ে দিয়েছে, এবং ও যত নিজের হাঁটা স্পিড বাড়িয়ে দিয়েছে, পিছনে ছেলেটা সেও কিন্তু হাঁটা স্পিড বাড়িয়ে দিয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই জায়গাটুকুতে কেউ নেই, কোনো লোকজন নেই। এবার এই মুহূর্তটায় ও দেখছে যে ওই ছেলেটা কিন্তু এবার প্রায় ওকে ধরে ফেলবে, মানে ছেলেটা চাইলে ওকে ধরে ফেলতে পারে, কিন্তু ছেলেটা দৌড়চ্ছে না। এবার শ্রেয়সী ভাবলো যে না আমাকে এবার মেন রাস্তায় তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এবার ততক্ষণে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ও কী করেছে, ও দৌড়নো স্টার্ট করে, এবং ওকে দৌড়তে দেখে পিছনে যে ছেলেটা ছিল সেই ছেলেটা ওর পিছনে দৌড় লাগিয়েছে, দৌড়চ্ছে। এবার যখন ও দেখছে মানে শ্রেয়সী যখন বুঝতে পারে যে ছেলেটাও ওর পিছন পিছন দৌড়ে আসছে, ওর না তখন প্রচণ্ড ভয় লেগে যায়। ও তখন ভাবলো যে না এবার আমাকে মানে রাস্তাঘাটে কারোর থেকে কোনো একটা হেল্প নিতে হবে বা কিছু একটা করতে হবে। এবার ও দৌড়তে একটা মানে তখন ওর দিক বিদিক জ্ঞান নেই, আর দৌড়তে ওর মেন রাস্তায় আসার বদলে ও কী করেছে, সামনে একটা গলি ছিল, সেই গলির মধ্যে ঢুকে গেছে। এবং ওই গলি বা ওই যে রাস্তাটা ওটা কিন্তু ওর অতটাও চেনা রাস্তা নয়, মানে ওর সামনে চোখের সামনে যে রুট দেখেছে ও সেই রুটে ঢুকে পড়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার ওইখানে ওই জায়গাটা দিয়ে আসতে গিয়ে মানে যে গলিটার মধ্যে ঢুকেছে, গলিটার মধ্যে ঢোকার পরে ও পিছন ঘুরে দেখছে যে ছেলেটা ওকে ফলো করছে কিনা, বা সেই ছেলেটাও দৌড়ে গলির মধ্যে ঢুকেছে কিনা। তো ও দেখছে ছেলেটাও ঢুকেছে। এবার ওর সাথে ছেলেটার বেশ কিছুটা ডিস্টেন্স হয়ে গেছে। এবার ও কী করেছে, ওই গলি থেকে আর একটা রাস্তা ঢুকে গেছে, ও সেই রাস্তায় ঢুকে গেছে। ঢুকে গিয়ে ও কিছু দূর গেছে, গিয়ে ওর সাথে একটা মহিলার প্রায় মুখোমুখি ধাক্কা লেগে যাওয়ার জোগাড়। মানে ও যেহেতু ওই গলিটা থেকে বেরিয়ে আর একটা রাস্তায় ঢুকেছে, সেটাও একটা সরু রাস্তা, এবং সেখান দিয়ে আবার একটা বয়স্কা মহিলা আসছিলেন, সেই মহিলাটার সাথে প্রায় মুখোমুখি ধাক্কা লাগে অবস্থা। এবার এতক্ষণ পরে রাস্তা একটা মহিলাকে দেখে শ্রেয়সীর না একটুখানি মানে মনে জোর আসে, এবং ও তখন ওই মহিলাটাকে মানে তখন এত ভয় পেয়ে গেছে, ও বুঝতে পারছে যে কিছু একটা খুব মানে ওর সাথে হয়তো কোনো কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। ও এই মহিলাটাকে বলছে যে মানে আমি একটুখানি বিপদে পড়েছি, একটা ছেলে আমাকে মানে আমার পিছন আসছে, আমাকে ফলো করছে, এবং আমি যখন ছেলেটার থেকে দূরত্ব বাড়ানোর জন্য দৌড়ানো স্টার্ট করি, ছেলেটাও আমার পিছন দৌড়ে আসছে, আপনি কি এখানেই থাকেন, আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন। মানে ও প্রচণ্ড আর কি ভয় আর কি বলছে। তো এই মহিলাটা না মানে ধরুন হঠাৎ করে ধরুন আপনি কাউকে একটা এরকম কোনো কথা বললেন, বা কেউ ধরুন আপনাকে একটা এরকম কথা বললো, তা আপনি তো প্রথমে একটুখানি ঘাবড়ে যাবেন যে আবার কি, একটা মেয়েকে একটা ছেলে এভাবে মানে ফলো করছে, ওকে ধরার চেষ্টা করছে, তার উদ্দেশ্যটা কী। এবার ওই মহিলাটা মানে মুখে কোনো বিকার নেই, কোনো রকম মানে ঘটনাটা শুনে সারপ্রাইজডও হন না, কিছুই না। ওই মহিলাটা বলছে যে এই তো সামনেই আমার বাড়ি, তুমি তাহলে আমার বাড়িতে একটুক্ষণ বসবে চলো, তারপরে না হয় তোমাকে আমি বড় রাস্তায় ছেড়ে দেবো।
এবার ও সেই সিচুয়েশানে ওর এমন অবস্থা যে তখনও ভাবছে যে ঠিক আছে বাবা, ল্যাপটপ যদি যায় তো যাক, মানে আমি নিজে তো আগে নিজেকে সেভ করি, তারপরে আমি দেখে নেবো ল্যাপটপ কীভাবে আমি উদ্ধার করতে পারবো। এবার ওই মহিলাটা ওকে সোজা বলছে যে তুমি আমার ঘরে চলো। এবার যেহেতু ওই ছোট রাস্তাটা থেকে জাস্ট মানে গলিটা থেকে জাস্ট একটা টার্ন নিয়ে একটা ছোট রাস্তায় এসছে। এবার ওই ছেলেটা না, যে জুতোটা পরেছিল, সেই জুতোটা পরে ছেলেটা যখন দৌড়চ্ছিল একটা থপ থপ আওয়াজ হচ্ছিল, ঠিক আছে? এবার এই মহিলাটা যখন ওকে এই কথাটা বলছে যে সামনে আমার বাড়ি রয়েছে, এই সামনেই আমার বাড়ি, তুমি আমার বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসবে, ও না তখন শুনতে পাচ্ছে যে ওই থপথপ আওয়াজটা হচ্ছে, মানে জাস্ট টার্ন নিলেই ওকে দেখতে পাবে। তো ওর মানে ওই আওয়াজটা শুনে ওর এত ভয় লেগে যায়, ও শশী বলছে যে ঠিক আছে চলুন, বলে ওই মহিলাটা ওকে ঠিক 2-3টে বাড়ি পরে একটা ভাঙাচোরা একতলা বাড়ি মতো ছিল, মানে ভাঙাচোরা বলতে সেই অর্থে ভাঙাচোরা ঠিক নয়, মানে সামনে একটা একটুখানি মানে বহু বছর মেনটেন্যান্স হয়নি সেরকম একটা বাড়ি, একতলা, যার রং ঠং চটে গেছে এরকম। তো ঘরটা খোলাই ছিল, মহিলাটা ঢোকে এবং ও আর মহিলাটা ঢোকার পরে মহিলাটা গেটটা দেয় এবং সামনে একটা মানে খুবই বাড়িটা অপরিষ্কার আর কি, ঠিক মতো পরিষ্কার টরিষ্কার করা হয় না, হয়তো এই ভদ্রমহিলা একা থাকেন, বয়স্ক মানুষ, উনি হয়তো অতটা পারেন না, তো সেখানে এসে ঢুকেছে। এবার ঢোকার পরে না ও যেন ধরে প্রাণ পেল এবং ও বুঝতে পারছে যে মানে ও তো মানে বারান্দার মধ্যে দিয়ে ঢুকে ও না লুকিয়ে গেছে যাতে ফট করে ওকে দেখা না যায়। এবং সেই সময় মানে যেহেতু ওই ছোট রাস্তাটার একদম রাস্তার উপরেই বাড়িটা, ফলে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, কে দৌড়ে যাচ্ছে, কে হেঁটে যাচ্ছে, সবই কিন্তু বোঝা যায়। আর বাড়িটা হচ্ছে একদম রাস্তার উপরে, তার একটুখানি হয়তো 2-3 পা জায়গা ছেড়ে ওই বারান্দাটা। এবার ও যেই মুহূর্তে জুতো পরে একদম নিজের জুতোটাও বাইরে ছাড়েনি, ও মানে জাস্ট নিজেকে লুকিয়ে রেখেছে, সেই সময় ও মানে এক চোখ বার করে যখন রাস্তার দিকে তাকিয়েছে, ও দেখছে ছেলেটা পাগলের মতো ওকে খুঁজছে এবং চারিদিকে তাকাতে তাকাতে দৌড়ে পাস করে গেল। এটা দেখে না ওর প্রচণ্ড ভয় লেগে গেছে এবং সাথে সাথে ও এটাও ভাবছে যে মহিলাকে যদি আমি এখন না পেতাম তাহলে মানে ছেলেটা হয়তো আমাকে ধরে নিত, মানে ওর এত ভয় লাগছে। এবার ওকে না মানে মহিলাটা বলছে যে আমার ঘরে কেউ থাকে না, আমি একাই থাকি, তোমার কোনো ভয় নেই, তুমি এখানে যতক্ষণ চাও থাকতে পারো, আর যখন তোমার মনে হবে যে তুমি বাড়ি যাবে তুমি আমাকে বলো, আমি তোমাকে বড় রাস্তা অবধি ছেড়ে দেবো, মানে বড় রাস্তা থেকে তুমি বাস অটো সবই পাবে। এবার ওর না মানে এতটাই ও এক্সাইটেড হয়ে গেছিলো, এতটাই ও ভয় পেয়ে গেছিলো, ও মানে জাস্ট চুপচাপ কিছুক্ষণ বসে থাকে এবং ওর কাছে মানে ওই ল্যাপটপের যে ব্যাগটা ছিল তার মধ্যে জলের বোতল একটা থাকতো। এবার ও না মানে একটুখানি জল করছে, মানে একটু জল পেলে আর কি ওর তখন শান্তি হয় সেই মুহূর্তে। তো ভদ্রমহিলা বুঝতে পারে এবং ওকে জল দিয়েছে। এবার ওই জলটা যখন ওকে দিয়েছে, ও জলটা না পরম তৃপ্তিতে খায়, মানে ওর গলা ভয়ে শুকিয়ে গেছে। এবার ও ভাবছে যে আমি কি করব। এবং আরও যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে যে ওর যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা, ও যেহেতু অফিসে থাকতো তো ও কী করতো সারা সময় সাইলেন্ট করে রাখতো। এবার ওই মোবাইলটা পর্যন্ত ওর ওই ল্যাপটপের ব্যাগের সামনের দিকের যে পার্টিশনটা রয়েছে সেখানে ফেলা হয়েছে এবং তাও আবার সাইলেন্ট করে, ফলে ও যে কারোর থেকে ফোন নিয়ে ফোন করবে সেটাও করতে পারছে না। এবার ও ভাবছে যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে যে আপনার কাছে একটা ফোন হবে, তাহলে আমি বাড়িতে একটু ফোন করতাম। তো ভদ্রমহিলা বলছে আমি একা থাকি, ওসব ফোন টোন আমি তো বুঝি না, একটা ফোন ছিল বহু বছর আগে, যখন থেকে একা থাকি কেউ তো আমার খোঁজও নেয় না, তাই আমি আর ফোনে রিচার্জও করি না, কিছুই না, ফোন আমার নেই। এবার ও একটু হতাশ হলো যে ফোন নেই, বাড়িতেও জানাতে পারছে না। এবার আস্তে আস্তে মানে সময়ও এগোচ্ছে, তো ভাবছে যে কি করব আমি। তো ভদ্রমহিলা বলছে যে তোমার বাড়ি কোথায়, তো ওর বাড়ির ঠিকানা বলেছে। তখন ওই মহিলা বলছে যে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে একটা তুমি অটো নিয়ে একবারে চলে যাও, না তুমি এখান থেকে একটা অটো ডাইরেক্টও পেয়ে যাবে। আর তখন এবার ঘটনা হচ্ছে যে ওর অনেক সময় ওর হাতে একটা ব্যাগ থাকতো, কিন্তু সেদিনও হাতে ব্যাগটা নেয়নি, ওর যা জিনিস ছিল সমস্ত কিছু ওই ল্যাপটপের ব্যাগের মধ্যেই ছিল। এবার হাতে কিছু নেই মানে বুঝতে পারছেন ওর কাছে কোনো টাকা পয়সাও নেই। এবার ও ভাবছে যে আমি যাবো কী করে। তো ওই ভদ্রমহিলা হয়তো সেটা বুঝতে পেরেছে, তো ওকে বলছে তোমার কোনো চিন্তা নেই, তুমি এখানে যতক্ষণ চাও থাকো, তারপরে তোমার অটো ভাড়া যা হবে তুমি আমাকে বলো কত টাকা লাগবে, আমি দিয়ে দেবো,
আমার কাছে খুব সামান্য টাকাই থাকে, তখন শ্রেয়সীর না মানে খুব খারাপ লাগে যে ভদ্রমহিলা এভাবে থাকেন একা একা, এরকম নোংরা বাড়ি ঘরদোর পরিষ্কার নয়, নিজেও একটা ময়লা কাপড় পরে রয়েছে। তো ও আর কি কার্তিবশত বলছে যে আপনি আমাকে এখনকার মতো দিয়ে দিন, আমি কালকেই আপনাকে এসে আপনার টাকা ফেরত দিয়ে যাব। তো ভদ্রমহিলা একটুখানি মুচকি হেসে বলছে যে সে দেখা যাবে ক্ষণ। এবার ওই মহিলা না ওকে কি করে, একটা মুড়ি আর চানাচুর এরকম কিছু একটা মাখিয়ে ওকে এক বাটি করে খেতে দেয়। তো মহিলা বলছে যে আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এরকম মুড়ি চানাচুর মেখে খাই, তো আজকেও খাবো, তো আজকে যখন আমার সাথে তো কেউ খেতে বসে না, তো আজকে যখন তুমি এই সময় আমার বাড়িতে রয়েছো, তো আমি তোমাকে একটু মুড়ি চানাচুর দিলাম, তুমি খাও, এটা কিছু হবে না। এবার সাধারণত যেটা শ্রেয়সী লিখেছে যে ও মুড়ি চানাচুর খেতে অত পছন্দ করে না, কিন্তু ওই ভদ্রমহিলা নিজে হাতে করে দিয়েছে, ওকে এত বড় একটা হেল্প করেছে, তো ও না মানে সেটাকে আর ফেরাতে পারেনি, ও মুড়ি চানাচুরটা খেয়ে নেয়। এবার মুড়ি চানাচুরটা খেয়েছে ঠিক আছে, কিন্তু ওর মানে ওর মনের মধ্যে না একটা প্রচণ্ড ভয়টা, না ওই যে ভয়টা ওর মনের মধ্যে ছিল, সেই ভয়টা থেকে কোনোভাবেই উতরোতে পারছে না। একে তো মনটা প্রচণ্ড খারাপ, ল্যাপটপটা চলে গেল, হাতে কিছু টাকা পয়সাও ছিল সেই ব্যাগে, এবং তার থেকেও বড় কথা ও ভাবছে যে এবার ও বাড়ি ফিরবে কী করে, অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তো মুড়ি চানাচুরটা খায় এবং খেয়ে দেখছে যে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, মানে তখন প্রায় ওই 8টা মতো বাজে। এবার ও ভাবলো যে ছেলেটা যদি ওই রাস্তা দিয়ে পায়চারিও করে, তখন 1 ঘন্টা হয়ে গেছে ওর ঢুকেছে, আর যদি 1 ঘন্টা পরে নিশ্চয়ই ছেলেটা ওই রাস্তায় বা আশেপাশে কোথাও থাকবে না, আর ওই রাস্তাটা ভালো চিনতো না। কিন্তু ওই যে ভদ্রমহিলার বাড়িতে এসে উঠেছে, সেই ভদ্রমহিলা বলছে ওখান থেকে একটা মেন রোড বেশি দূরে না। এবার ও ভাবছে যে মেন রোডে প্রচুর লোকজন আছে, তো সেই জায়গায় ছেলেটা যদি ওকে দেখতেও পায়, ওকে পিছু করা বা ওকে কিছু খারাপ কথা বলা বা কিছু ওর ক্ষতি করতে পারবেন অ্যাটলিস্ট। তো ভাবলো যে না, 8টা বেজে গেছে, প্রায় 8টা বাজে করছে, এবার আমি বেরোই। এবার ও কী করেছে, শ্রেয়সী ভদ্রমহিলাকে বলেছে যে আপনি আমাকে 20টা টাকা হাতে দিন, আর একটুখানি যদি আপনি আমাকে বড় রাস্তা অবধি ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। তো মহিলাটা বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বড় রাস্তা অবধি ছেড়ে দিচ্ছি, তুমি একটু বসো, আমি টাকা নিয়ে আসছি। এই বলে তো বারান্দায় কথা বলছিল, তো মহিলা ভিতরে ঢুকেছে। ভিতরে খুব সম্ভব একটা ঘরই হয়তো আছে, মানে খুবই ছোট বাড়িটা আর কি, খুবই ছোট জায়গা নিয়ে, খুবই ছোট বাড়ি। তো মহিলাটা ভিতরে ঢুকেছে। অদ্ভুত রকমভাবে মহিলাটা ভিতরে ঢুকেছে, বা টাকা নিয়ে বাইরে আসতে কতক্ষণ সময় লাগতে পারে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এর বেশি তো নয়। এবার ওই ভদ্রমহিলা ভিতরে ঢুকেছেন ঘরের ভিতরে, ঘরটাও ছোট, কিন্তু বেরোচ্ছেন আর কোনোভাবেই আর বেরোচ্ছেন না উনি বাড়ি থেকে, মানে ঘর থেকে। এবার ও 5 মিনিট ওয়েট করেছে, 10 মিনিট ওয়েট করেছে, এবার ভাবছে যে কী হলো, ভদ্রমহিলা আসছে না কেন। এর আগে যখন উনি মুড়ি চানাচুর নিতে ঘরে ঢুকেছিলেন, তখন উনি 2-3 মিনিটের মধ্যে ফেরত এসেছিলেন। এবার ও ভাবছে যে মহিলার কী হলো। এবার যখন 10-12 মিনিট হয়ে গেছে, তখন শ্রেয়সী কী করেছে, বাইরে থেকে, মানে ও তার ভিতরে ঢুকতে পারছে না, ওর একটু হেজিটেশন হচ্ছে, একটা খুব আধা ময়লা একটা পর্দা দেওয়া রয়েছে, আর এক দরজাটা একটু ভেজানো। তো ভাবছে যে কী হলো, ওনার কাছে কি টাকা পয়সা নেই, তাহলে আমি বলি যে ঠিক আছে আমাকে শুধু বড় রাস্তা অবধি ছেড়ে দিক, তারপর আমি দেখে নেবো কোনো কারোর থেকে একটা ফোন টোনছে, বাড়িতে যদি ফোন করি তাহলে ওর মা বা বাবা কেউ এসে ওকে হয়তো নিয়ে যাবে এখান থেকে। তো ও কী করেছে, ও ওই মহিলার উদ্দেশ্যে আর কি ওই বারান্দা থেকেই ডাকছে যে আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি ছেড়ে দিন, আপনি আমাকে শুধু বড় রাস্তা অবধি পৌঁছে দিন, তাহলেই হবে, আমার টাকার দরকার নেই, এরকম করে বলেছে। এবার একবার বলেছে, কোনো সাড়া আসেনি। দ্বিতীয়বার বলেছে, তখনও কিন্তু কোনো সাড়া নাড়া কিছু পাচ্ছে না। এবার ও ভাবছে আমি কি করব, আমি কি মানে ওয়েট করবো ওনার জন্য, নাকি আমি ভিতরে গিয়ে দরজাটা ঠেলে ভিতরে গিয়ে ঢুকে দেখব কি হয়েছে বা কি ব্যাপার সেটা। তারপরে ভাবছি সেটা কি করা ঠিক হবে, কারোর ঘরে আমাকে উনি বারান্দায় বসতে দিয়েছেন, বাইরের ঘরটায়, বারান্দা ঠিক না, বাইরের ঘর মতোই বলা যায়। তো ভাবছে যে আমি কি মানে ওনাকে হাঁক দিচ্ছি, উনি সাড়া নাড়া দিচ্ছে না কেন। তারপরে একজন বয়স্কা মহিলা, তো ভাবছি শরীর টরীর খারাপ হলো না তো। এবার ও অন্য একটা বিপদে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। তারপরে ওর মন ভাবছে কি যে না, আমি একটা কাজ করি, এতবার ওনাকে যখন বলছি, উনি যখন শুনছেন না, ওনাকে আমি বলি যে আমি বেরিয়ে যাচ্ছি, বলে আমি নিজেই এখান থেকে বেরিয়ে যাই। এবার ও যখন ওইখান থেকে ফাঁক দিয়ে যখন ও গেটের দিকে তাকাচ্ছে, তখন দেখছে গেটে কোনো তালা ঠালা কিছু নেই, জাস্ট গেটটা এমনি দেওয়া।
এবার ও ভাবলো তাহলে তো আমি বেরিয়েই যেতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর না মনের মধ্যে একটা কিরকম খটকা লাগে যে এই মহিলা আমাকে সাহায্য করলেন, আমাকে তখন ওনার ঘরে ঢুকতে দিলেন, এখন আমি বেরিয়ে যাব, ওনার ওনার কী হলো কি না হলো, কেন উনি সাড়া দিচ্ছে না, কিছুই তো বোঝা যাচ্ছে না। তো না তখন খুব মানে মনের মধ্যে একটা দ্বিধা নিয়েই ও ওখান থেকে উঠলো। ওখানে একটা বসার জায়গাও বসেছিল, একটা বেঞ্চ মতো ছিল। তো সেখান থেকে উঠে ও একটু করে দরজাটায় মানে ওই ঘরে ঢোকার যে দরজাটা সেই দরজাটা একটুখানি টোকা মেরেছে, বলে বলছে যে আপনি কি ভিতরে আছেন, আপনি আপনি অতক্ষণ হয়েছে ভিতরে গেছেন, বাইরে আসছেন না, তাই আমি এটা জিজ্ঞেস করছি, আপনার যদি পয়সা না থাকে ছেড়ে দিন, আপনি আমাকে শুধু বাইরের রাস্তা অবধি একবার ছেড়ে দিন তাহলেই হবে। দেখছে তাতেও কোনো সাড়া নাড়া নেই। তো কী করেছে, মানে ও যে বাইরের ঘরটায় বসেছে সেখানে একটা টিমটিমে একটা হলুদ বাল্ব মতো জ্বলছিল। এবার ও যখন মানে ওই টোকা মেরে একটু জোরে টোকাটা মেরেছে, দরজাটা যেহেতু ভেজানো ছিল দরজাটা খুলে গেছে। এবার দরজাটা খুলে যখন গেছে ও তখন পর্দাটা একটু সরিয়ে মানে একটু দেখার চেষ্টা করছে ভদ্রমহিলা করছেটা কি, এতক্ষণ তো লাগার কথা নয়। তখন ও দরজার ওই পর্দাটা সরিয়ে ও দেখছে যে ওই মহিলাটি মাটিতে শুয়ে পড়ে কাতরাচ্ছে। কাতরাচ্ছে মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে ওনার শরীরে কিছু একটা অসুবিধে হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওনার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবং ও না এটা দেখে না খুব ঘাবড়ে যায় যে কী হলো ব্যাপারটা, এই মহিলাটা আর কি তাহলে শরীর টরীর কিছু খারাপ হলো। এবার ও আর ঘরে না আলো ভীষণ কম, মানে একা থাকেন তো হয়তো কখন মানে এমনিতে দেখছে যে দুটো টিউবলাইট রয়েছে, এমনি একটা হলুদ আলো জ্বলছে, কিন্তু টিউবলাইটগুলো কোনোটাই জ্বলে না। ঠিক আছে, ও একটু চালানোর চেষ্টা করলো, দেখছে যে ওই বাল্বটুকু ছাড়া কিছুই জ্বলে না। তো ও না তখন মহিলাটার কাছে এসে বলছে যে আপনার কী হয়েছে। তো মহিলাটা না মানে হাত ফাত ছটফট করছে, পা ছটফট করছে, এবং মানে উনি কিছু একটা বলতে চাইছে কিন্তু ওনার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মানে ও যে শ্রেয়সী যে দরজার বাইরে ছিল, একটা কোনো মানুষ যদি শরীর খারাপ হয় বা তার যদি কোনো গোঙানির শব্দ শোনা এরকম কিন্তু কিছুই হয়নি, মানে জাস্ট পুরো সাইলেন্ট, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবং দেখছে যে ঘরের ভিতরে জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, এবং ওনার পাশে একটা ব্যাগ পড়ে রয়েছে, ব্যাগের চেনটা খোলা, সেই ব্যাগের মধ্যে কিছু টাকা রয়েছে। তো এটা দেখে শ্রেয়সী বুঝতে পারে যে হয়তো ভদ্রমহিলা ওই ব্যাগটা থেকে টাকা বার করে ওকে দিতে যাচ্ছিল, সেই সময় হয়তো ওনার কোনো শরীর খারাপ হচ্ছে। এবার ও তো বুঝতে পারছে না যে কী করবে মানুষটাকে। এবার এটা একটা এমন পরিস্থিতি ওর সামনে চলে আসে, ও নিজে একে ওর ল্যাপটপ, টাকা পয়সার ব্যাগসহ ল্যাপটপ ও অটোয় ফেলে চলে এসেছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে এসে ওই ছেলেটা ওকে মানে কোনো নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যের জন্য ওর পিছু ধাওয়া করেছিল। এখানে যে ভদ্রমহিলা ওকে সাহায্য করলেন সেই ভদ্রমহিলা এবার শরীর খারাপ হয়ে পড়েছে। এবার এমতাবস্থায় ও ভাবছে যে এবার আমি কী করবো, ওর কাছে একটা ফোন পর্যন্ত নেই, এবার এই মহিলার কাছেও কোনো ফোন নেই। তো ও না ওই অবস্থা দেখে ও না মানে কী করবে কিছু বুঝতে পারছে না। তো তখন ও দেখছে যে ওই ঘরটা থেকে মানে একটাই বেডরুম, সেখান থেকে একটা ছোট্ট মানে একটা ছোট্ট করিডোর মতো, সেখানে গিয়ে একটা ছোট রান্নাঘর রয়েছে। তো ওই রান্নাঘরে গিয়ে ও দেখছে ঠিক গুটি কয়েকটা বাসন রয়েছে, এবং সেখানে ও দেখছে একটা জায়গায় জল রয়েছে। তো সেখান থেকে ও কী করে জল নিয়ে ভদ্রমহিলাকে মানে ও আর কি মেঝেতে বসে ভদ্রমহিলার মাথাটাকে একটু উঁচু করার চেষ্টা করে, ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু মহিলাটা মানে জলটা খেতে পারছে না, মানে যতই জল অল্প অল্প করে ও ঢালছে কিন্তু মহিলাটার মুখ থেকে জলটা পড়ে যাচ্ছে। এবার ও তো মানে খুব ঘাবড়ে গেছে এরকম একটা সিচুয়েশান। ও ভাবছে যে মহিলাকে অ্যাটলিস্ট মানে এখন যদিও আশেপাশে আশেপাশে মানে খুব বেশি বাড়ি ঘরও নেই, একটা গোডাউন মতো রয়েছে। এবার ভাবছে যে যদি ও দরজার বাইরে বেরিয়ে যদি কারোর থেকে হেল্পও চায় তো সেই হেল্পটা আসতেও সময় লাগবে, কিন্তু ও বুঝতে পারছে যে মহিলার হয়তো কোনো কষ্ট হচ্ছে। তো ওনাকে মানে বলছে যে আপনি যেভাবে জলটা খাওয়ার চেষ্টা করুন। তো ওনার চোখে মুখে জল দিয়েছে এবং ওনাকে একটু একটু করে জল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জলটা উনি খেতে পারছে না, গিলতে পারছে না। এবার উনি মানে ওর আর কি দেহে যতটুকু জোর রয়েছে শরীরে, মানে যতটুকু আর কি ওর ক্ষমতা, ও সেই ক্ষমতা অনুযায়ী মহিলার মানে কপালে হাত বুলিয়ে দিচ্ছে যাতে একটু রিলিফ পায়। তো তারপরে জলটা দেখছে যে একটু একটু করে উনি গিলতে সক্ষম হচ্ছে। এবার যখন মানে মানে ওই মহিলা একটুখানি জলটা খেতে পারলেন তখন উনি না ওই আঙুল দিয়ে একটা দিকে ডিরেকশানে দেখাচ্ছে। তো ও দেখছে যে ওইখানে একটা ছোট্ট টেবিলের উপরে হালকা ধুলো মতো পড়ে গেছে,
বলছে মানে ওষুধ ওষুধ বলে আর কি খুবই অস্পষ্টভাবে, কিন্তু অনেকক্ষণ ওরকমভাবে যখন বলছে, প্রথম দিকে শ্রেয়সী কিছুই বুঝতে পারে না যে ভদ্রমহিলা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। তো তারপরে ওনাকে বলছে যে ওষুধ দিতে। এবার ও তখন সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে যে ওখানে একটাই ওষুধের পাতা রয়েছে। সেটা কী ওষুধের পাতা কী ও কিন্তু কিচ্ছু জানে না। তো ওষুধটা দিয়েছে। দেওয়ার পরে মানে ভদ্রমহিলা আর কি কোনো রকম ওষুধটা মানে গিলে ফেলে। যাই হোক, তো ওর তো মানে প্রচণ্ড টেনশন হয়ে গেছে। ও তখন বলছে যে আমি আশেপাশে আপনার কি আছে বলুন, আপনাকে নিশ্চয়ই এখন হসপিটালে নিয়ে যেতে হবে, আপনার শরীর ভালো নয়। তো তখন ওর হাতটা না ওই মহিলাটা চেপে রয়েছে, মানে ওকে ছাড়বে না আর কি। এবার ও মহা বিপদে পড়ে গেছে, না ও ছেড়ে আসতে পারছে। তখন প্রায় 8:30 বেজে গেছে। কি করবে এবার ও কিছু বুঝতে পারছে না। তো ওইভাবে ও আরও 10-15 মিনিট ওই মহিলা ওখানে ওভাবে বসে থাকে মেঝের উপরে। এবার তখন ওই মহিলাটা আর কি একটু ধাতস্থ হয়ে, তখন আর কি মোটামুটি কথা উনি বলতে পারছেন ঠিকঠাক। উনি তখন ওই মানে ওনার ব্যাগ থেকে 50টা টাকা ওর হাতে দেয়, বলছে যে তুমি বাড়ি চলে যাও, আমি এখন ঠিক আছি। তো তখন শ্রেয়সী ভাবছে যে মানে ওর তখন নিজের প্রবলেমও ভুলে গেছে এই মহিলার অবস্থা দেখে। তো তখন ওকে না মানে ওই মহিলা একটুখানি মৃদু হেসে বলছে যে আজকে যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আজকে বাঁচতামই না, তোমার জন্যই আজকে আমি বাঁচলাম। তো তখন শ্রেয়সী বলছে যে আপনার তো এই মুহূর্তে ডাক্তার দেখানো উচিত, আপনার কী সমস্যা, আর এরকম হঠাৎ করে হলোই বা কী করে, আপনি বরং কোথাও একটা হসপিটালে দেখিয়ে নিন। তো তখন উনি বলছেন যে কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি। তো তখন না ও এবার ভাবছে আমি কী করব, মানে ওর একটা মন বলছে যে ওর এবার বাড়ি চলে যাওয়া উচিত। এবার এই ভদ্রমহিলার পক্ষে তা উনি যখন বলেছিল যে আমি তোমাকে বড় রাস্তায় ছেড়ে দেবো, তো সেটা তো ওই মহিলার পক্ষে এখন করা সম্ভব নয়, কারণ উনি নিজে কোনো রকমে কাঁপতে কাঁপতে উঠেছেন। তো সেও সে সেই জায়গা থেকে বলতেও পারছে, আর ওর তখন ওই মহিলার অবস্থা থেকে ও নিজের ভয় ডরও ভুলে গেছে। এবার ও না মানে মানে ও সেই পজিশনে ও নিজেও কেঁদে ফেলেছে যে এবার আমি কী করব, মানে আমি কোন দিকে যাব। একদিকে ওর খুব খারাপ লাগছে যে ওই মহিলাকে এখন হয়তো হসপিটালে ভর্তি করলে ভালো হয়, তার মধ্যে ওর কাছে ফোনটাও নেই। এখনকার দিনে ফোনটা না থাকা মানে বুঝতেই পারছেন একটা বিশাল মানে আমরা ভাবতেই পারি না এখন ফোন ছাড়া বেশিক্ষণ থাকতে। এবার এরকম একটা ও বাড়ির বাইরে রয়েছে, এরকম একটা ঘটনা ওর সাথে ঘটে গেছে। তো তখন না ও ভাবছে যে না এরকম কিছু আমি করব না। তো তখনই মহিলাটাও বললো যে আমি ঠিক আছি, তুমি চলে যাও। এবার ওই টাকাটা নিয়ে ওখান থেকে ও মানে বড় রাস্তায় চলে আসে সেখান থেকে। আচ্ছা, এখানে এবার একটা কথা আমি বলে রাখি, ওই মহিলাটা ওকে মানে ওনার নিজের বাড়ির গেট অবধি ওকে ছাড়তে আসে। ওরকমই ভাবে, মানে শরীরটা ওনার খুব দুর্বল দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো চলতে পারছে না। তো ওই মহিলাটা ওকে বলে, মানে হঠাৎ করেই, কোনোখানে কিন্তু কিছু নেই, হঠাৎ করেই ওকে বলে ওর মানে হাতটা একটুখানি ধরে, আর ভদ্রমহিলার হাতটা পুরো ঠান্ডা তখন, ঠিক আছে, মানে শ্রেয়সী বুঝতে পারছে মহিলার শরীর ভালো নেই, খুব ঠান্ডা হাতটা। এবং ওনাকে বলছে যে মানে শ্রেয়সীকে আর কি বলছে, তোমার একটা বড় বিপদ ছিল, তোমার বিপদ কেটে গেছে, তোমার কোনো ক্ষতি হবে না আর। এটা শোনার পর না ওর মাথা থেকে পা অবধি মানে মনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওকে বলছে ওর একটা বড় বিপদ ছিল, একটা বড় ভাড়া ছিল, তোমার কোনো ক্ষতি হবে না। এবার তখন প্রায় 9টা বাজে। এবার ও ভাবছে যে ওর মা বাবা অনেক চিন্তা করছে, হয়তো অনেকবার ফোনও করেছে। এবার ও কী করে, ওখান থেকে আর কিছু মানে ওর মাথা কাজ করে না, ও সেখান থেকে বাড়ি চলে আসে। এর মধ্যে ওর শরীরটা প্রচণ্ড রকমভাবে একটা ঝাঁকুনি দেয়, এবং এই প্রচণ্ড ঝাঁকুনিতে ও না ধড়াস করে উঠে পড়ে। এর মানে হচ্ছে এতক্ষণ যেটা ওর সাথে হচ্ছিল, যেটা আমি আপনাদের এতক্ষণ যে ঘটনাটার কথা বললাম, যে ওই অফিস থেকে বেরোনোর পরে প্রথম অটোতে ওর ল্যাপটপের ব্যাগ ফেলে রেখে চলে আসে, সেই ব্যাগে ওর জলের বোতল থেকে টাকার ব্যাগ থেকে এভরিথিং ছিল। তারপর ওই ছেলেটার ওকে পিছু করা, ছেলেটার ওর পিছনে দৌড়নো, ওকে ধাওয়া করা, এই ভদ্রমহিলার বাড়িতে আসা, সেই বাড়িতে সে ভদ্রমহিলার অসুস্থ হয়ে পড়া, ওর ভদ্রমহিলাকে জল দিয়ে ওষুধ দিয়ে সুস্থ করা, এই পুরো যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, এই পুরোটাই কিন্তু শ্রেয়সীর দেখা একটা স্বপ্ন ছিল। ওই যে বললাম যে ও প্রচণ্ড আনক্যানি ফিল করছিল, ওর কিছুদিন ধরে প্রচণ্ড ভয় লাগছিল, এবং ওই যে ওর অফিস থেকে যে ওর ফেরার সময় যে একটু শরীরটা খারাপ লাগছিল অফিসে গিয়ে, তারপরে যে ও বাড়ি চলে এলো, এসেই ও কিন্তু ঘুমিয়ে পড়ে, যেটা ও কখনোই করে না। ও অফিস থেকে এসে কোনোদিনই ঘুমোতো না, যেরকম নর্মাল একটু স্ন্যাক্স খেয়ে, চা খেয়ে, তারপরে ডিনার করে যেরকম টাইমে মানুষ রোজ ঘুমোয়, ও সেরকম টাইমেই কিন্তু
মানে জেনারেলি যে টাইমে ও ঘুমোয় ওই 11টা নাগাদ, সেরকম টাইমেই কিন্তু রোজ ঘুমোতো। কিন্তু সেদিন ওর শরীর ভালো ছিল না, ওর মনে মনেও প্রচণ্ড একটা ভয়, একটা আনক্যানি ফিলিংস, ও বুঝতে পারছিল ওর সাথে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তার কোনো কারণ কিন্তু ওর কাছে ছিল না। তো এই জন্য ও অফিস থেকে এসে ও শুয়ে পড়ে, এবং শুয়ে পড়ার পরে এই পুরো স্বপ্নটা দেখে ওর শরীরে প্রচণ্ড একটা ঝাঁকুনি দেয়, এবং ঝাঁকুনি দিয়ে ওর ঘুমটা ভেঙে যায়। এবার দেখুন, আমরা অনেকেই অনেক রকমের জিনিস স্বপ্নে দেখি, এবং সেই স্বপ্নগুলো সবসময় যে মানে খুব বাস্তববাদী স্বপ্ন হয় তা তো নয়। অনেক সময় আমরা অনেক কিছু এমন জিনিস দেখি যেটা স্বপ্নেই দেখা সম্ভব, সেটা হয়তো বাস্তবের সাথে আর কোনো সম্পর্কই নেই। এবার শ্রেয়সী একটা এরকম স্বপ্ন দেখলো, কিন্তু ঘটনাটা যদি একটা সেই স্বপ্ন অবধি সীমাবদ্ধ থাকতো, তাহলে হয়তো এই ঘটনাটা শেয়ার করার মতো হতো না। এর পরের যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, সেই জায়গাটা কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে অদ্ভুত, ঠিক আছে? যাই হোক, ওর সেদিন শরীর প্রচণ্ড খারাপ লাগছে, এবং ও না মানে রীতিমতো মানে ওই ঝাঁকুনি দিয়ে ওর ঘুমটা ভাঙার পরে ও রীতিমতো হাত পা কাঁপছে, এবং ও ভাবছে যে আমি এটা কীরকম কী জিনিস দেখলাম এবং কেনই বা দেখলাম। আর সত্যি কথা বলতে কি, ও যে লোকেশানের স্বপ্নটা দেখেছে, যে জায়গায় ঘটনাটা ঘটছিল, ও কিন্তু এর আগে সেই জায়গাটায় কোনোদিনও যায়নি, সেভাবে যাওয়াই হয়নি আর কি। হয়তো কখনো জাস্ট ওই স্ট্যান্ডে নেমেছে বা কিছু, কিন্তু ওই যে রাস্তাটা ও দেখেছে, বা যে রাস্তা দিয়ে যে ছোটো ছোটো গলির ভিতর ঢুকে ওই ভদ্রমহিলা বাড়িতেও ঢুকেছে, সেই জায়গাটা ওর কাছে সম্পূর্ণ অচেনা, এবং আদৌ ওরকম কোনো বাড়ি, ওরকম কোনো গলি দেওয়া রাস্তা আছে কি না সেটাও কিন্তু ও জানে না। ভাবুন একবার। যাই হোক, তো সেদিন আর ওর এতটাই শরীর মন খারাপ ছিল, সেরকম আর ডিনারও করেনি, ও শুয়ে পড়ে, কিন্তু ওর ঘুম আসে না সেদিন। সারা রাত ঘুম যেহেতু হয় না, ওর শরীরটাও একটু ডাউন হয়ে যায় পরের দিন, এবং খুব অদ্ভুত রকমভাবে ও পরের দিন ভাবে যে আমি অফিস যাব না। কিন্তু ওর অফিসে সেদিন একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তো ভাবলো যে না, আবার যাব না, আবার মানে নেক্সট ডে যখন যাব সেদিন বেশি চাপ পড়ে যাবে। তো অনিচ্ছা সত্ত্বেও ও কিন্তু অফিস যাওয়ার জন্য রেডি হওয়া শুরু হলো, এবং এই পুরো সময়টা ওর মনে মাথায় একটা জিনিসই কাজ করছিল, যে কেন এরকম একটা স্বপ্ন দেখলো, বা ওই ভদ্রমহিলা যে সেই মহিলার সাথে মানে ওর কীভাবে রিলেটেড হলো, এবং সেই মহিলা যে ওকে স্বপ্নে বললো মানে মানে ওর কিন্তু পুরো যে স্বপ্নটা দেখেছিল সেটা কিন্তু স্পষ্ট মনে ছিল, এবং ওকে বলে যে তোমার একটা বিশাল ফাঁড়া ছিল, বিশাল এক বিপদ ছিল, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। এটাই বা কেন বললো? ও কিন্তু কিছু বুঝতে পারলো না। যাই হোক, এই সমস্ত চিন্তা মাথা নিয়ে ও বাড়ি থেকে বেরোয়, এবং যথারীতি সেদিন কিন্তু ও মানে দাঁড়িয়ে আছে, কিন্তু না বাস পাচ্ছে না অটো পাচ্ছে। এবার যাই হোক, ও প্রথমে অটো করে যায়, এবং তারপরে সেখান থেকে দাঁড়িয়ে রয়েছে। সেদিনও দেখছে আবার ওই দ্বিতীয় জায়গা যেখানে অটো বা বাস যেটা খুশিতেই যাওয়া যায়, সেখানে ও যখন দাঁড়িয়ে রয়েছে সেখানে দেখছে না বাস আসছে না অটো আসছে। এবার সাধারণত বাসে চড়তে অতটা পছন্দ করতো না শ্রেয়স। যাই হোক, তো সেদিনকে দেরি হয়ে যাচ্ছে, তো বাসে উঠেছে। এবার বাসে উঠে মানে তখন মানে জেনারেলি যেটা হয়, যেটা ও লিখেছে, যে অফিস যাওয়ার সময় অফিসের কাজকর্ম কথাই মাথার মধ্যে ঘোরে। এবার সেদিনও না মানে কোনোভাবেই ওই স্বপ্নটা থেকে বেরোতে পারছে না। ও ভাবছে যে কেন এরকম হলো, এবং কেন আমি এত স্পষ্ট সব কিছু দেখলাম। এইসব ভাবতে ভাবতে ওর যে ডেস্টিনেশন ছিল সেই স্টপেজে ও নেমে যায়। এবার নেমে যাওয়ার পরে মানে যেখানে অটোটা থামে সেটা হচ্ছে একদম মানে মোড়ের মাথায় সিগন্যালের সামনে থামে। যেহেতু ও বাসে এসছে, বাসটা একটু আগে থেমে গেছে। এবার ও নেমেছে। এবার নেমে দুপা হাঁটতে হাঁটতে ওর হঠাৎ করে মনে পড়লো, আরে আমি তো সত্যি সত্যি আমার ব্যাগটা ফেলে এসেছি বাসে। মানে ওই যে ও আগের দিন স্বপ্নে দেখেছিল যে অটোতে ওর ল্যাপটপের ব্যাগ ফেলে এসেছে, এবার এটা বাস্তবে সত্যি হয়ে গেল, যে বাস্তবে বুঝতে পারছে মানে হাঁটতে হাঁটতে, যে আরে আমার হাত তো খালি, আমি ব্যাগটা তো তাহলে বাসে ফেলে এলাম। এবং এরকম ভুল কিন্তু কোনো দিন করে না, কোনো দিন ওর হয়নি। এবার ও ভাবছে এবার কি করব আমি, এবং যথারীতি ওই ব্যাগের মধ্যে যেভাবে ও স্বপ্নে রেখেছিল, ওর মোবাইল, ওর জলের বোতল, ওর টাকা পয়সার ব্যাগ, এভরিথিং ছিল ওই ল্যাপটপের ব্যাগে। এবার ও না মানে একটা মুহূর্তের জন্য পুরো ফ্রিজ হয়ে যায়। মানে যে স্বপ্নটা ও কালকে দেখেছিল
সেই স্বপ্নটা একবারে হুবহু সত্যি হয়ে গেল, মানে প্রথম পার্টটা, এটা ভেবে না ও পুরো রাস্তার মাঝখানে সাইড হয়ে দাঁড়িয়ে পড়েছে। এবং ও ভাবছে যে এরপরে যা যা আমি স্বপ্নে দেখেছি এরপর কি সেই সেই জিনিসগুলো আমার সাথে ঘটবে। এবার ও ভাবছে আমি কী করব। এবার কিছুক্ষণ ওভাবে হয়ে থাকার পরে, মানে ওর মাথা কাজ করছে না, তখন কিছু বুঝতে পারছে না কী করবে। তখন ও মানে কিছুক্ষণ ওইরকমভাবে থাকার পরে আশেপাশের লোকজন রয়েছে তো একটু ধাতস্থ যখন হলো, ও ভাবলো যে না, আমি এক্ষুনি মানে জোরে জোরে হেঁটে অফিসে ঢুকি, ওখান থেকে আমি ফোন করব, আমার ফোনে একটা ফোন করব। এবং ও ভাবে যে আমি মানে অফিসের কালিগদের বলে ওই বাসের সাথে কীভাবে কন্ট্যাক্ট করা যায় বা ট্রাফিক পুলিশকে বলে যদি কিছু হয় আমি সেভাবে কন্ট্যাক্ট করব। এবার এই বলে ও মানে বেশ জোরে জোরে হাঁটছে। এবার ও যখন মোটামুটি অফিসের কাছে চলে এসেছে হেঁটে, তখন ও দেখছে ওকে পিছন থেকে ম্যাডাম ম্যাডাম বলে একটা ছেলে ডাকছে। মানে অদ্ভুত বিষয় হচ্ছে, যে ছেলেটা ওকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকছে সেই ছেলেটাকে দেখতে ও স্বপ্নে যে ছেলেটা দেখেছিল, যে ওকে ওই অটো স্ট্যান্ডেও দাঁড়িয়েছিল, যে ওকে বলেছিল যে অটো ইউনিয়নের অফিসে নিয়ে যাবে, যেখানে রেজিস্টার্ড খাতায় সমস্ত নাম, নাম্বার, গাড়ির নাম্বার সব লেখা রয়েছে, এই ছেলেটাকে দেখতে কিছুটা ওই ছেলেটার মতোই, পুরোটা নয় বাট কিছুটা। এবং ওই ছেলেটা ওই ম্যাডাম ম্যাডাম বলে ডাকা দেখে না ও পুরো স্তম্ভিত হয়েছে এবং ওর খুব ভয়ও লাগে। কিন্তু তখন ও দেখছে সামনেই ওর অফিস, এবার ও অফিসে ঢুকে যেতে পারবে ছেলেটার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে। কিন্তু ও ভাবছে যে না, আমি ছেলেটার কথা শুনবো না, আমি অফিসে ঢুকে যাই। কিন্তু ও যখন ছেলেটার দিকে একটু ভালোভাবে তাকালো, তখন ও দেখছে যে ছেলেটা ওর ব্যাগ নিয়ে ওকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে ওর সামনে আসছে। এবার এটা দেখে না ও প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে ছেলেটার হাতে আমার ব্যাগ কী করে এলো। তো ছেলেটা তখন দৌড়তে দৌড়তে এসে বলছে, ম্যাডাম আপনি যখন বাস থেকে নামলেন তখনই আপনাকে ডাকছিলাম, আপনি বাসেই ব্যাগটা ফেলে চলে গেছিলেন। যখন বাসটা মানে যা ছেড়ে দিল, যেহেতু মানে সিগন্যাল খুলে গেল, তো বাস তো আর ওখানে ওভাবে দাঁড়াতে পারবে না, পিছনে সব গাড়িগুলো দাঁড়িয়ে যাবে। তো তখন বলছে যে আমি পরের স্টপেজে নেমে হেঁটে হেঁটে এলাম তাড়াতাড়ি করে আপনাকে ব্যাগটা ফেরত দেওয়ার জন্য, আপনি নিশ্চয়ই অফিসেই যাচ্ছেন। এবার ও না মানে পুরো হাঁ হয়ে গেছে যে এই ছেলেটা এতটা ভালো, মানে স্বপ্নে দেখেছিল যে ছেলেটা ওকে হেল্প করতে চেয়েছে, সে অ্যাকচুয়ালি ওকে ফাঁসাতে চাইছিল, কিন্তু বাস্তবে ও দেখছে যে সত্যি সত্যি ওর ব্যাগটা, ছেলেটা এসে ওর ভারী ওই ব্যাগটা, ছেলেটা নিজের একটা ব্যাগ রয়েছে, ওকে ফেরত দিয়েছে। এবং ও যেটা লিখেছে যে আমি এতটাই হাঁদার মানে মানে এতটাই আমি হাঁদার মতো কথাটা উল্লেখ করেছে যে আমি ওর দিকে শুধু তাকিয়ে আছি, ওকে একটা থ্যাংক ইউ পর্যন্ত আমি বলতে পারিনি। এবং ছেলেটাও তারায় ছিল, ও দিয়ে আমার দিকে একটুক্ষণ মানে চেয়ে ছেলেটা চলে যায়। এবং ও যখন কিছুক্ষণ পরে বুঝতে পারে যে আমি ব্যাগটা ফেরত পেয়েছি, তখন ও চিৎকার করে থ্যাংক ইউ একবার বলে। মানে এতটাই ওর অদ্ভুত লাগে। এবং তারপরে ও অফিসে ঢুকে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ঘটনার পরে ওর কিন্তু ওই আনক্যানি ফিলিংস বলুন বা একটা কিছু নেগেটিভ হতে পারে, আমার সাথে নেগেটিভ কিছু হচ্ছে, এই ফিলিংসটা সম্পূর্ণ রকমভাবে সেদিনের পরে চলে যায়। এবং ও মনে করে যে হয়তো ওর জীবনে সেই সময় সত্যি কোনো ফাঁড়া ছিল, সত্যি ওর সাথে কোনো হয়তো খারাপ কিছু ঘটাচ্ছিল, কিন্তু কোনোভাবে সেটা ভগবানের আশীর্বাদে হোক বা যেভাবেই হোক, মানে ভগবানের আশীর্বাদ তো অবশ্যই, হয়তো সেটা কেটে গেছে। এবং এরপরে ওর বয়ফ্রেন্ডকে এই কথাটা বলে। এবং তারপরে ওর বয়ফ্রেন্ড বলেছিল যে ঠিক আছে চলো ওই স্ট্যান্ডে গিয়ে আশপাশটা আমি দেখে আসবো যে তুমি কোন জায়গাটার কথা বলছো। খুব অদ্ভুত রকমভাবে ওই সেম সরু গলি ছিল না, কিন্তু সেম বাড়িটা ছিল, যে বাড়িটা আমি বললাম যে একটা একতলা একদম ছোট বাড়ি, কিন্তু যতটুকু ওরা আশেপাশে শুনেছিল যে ওই বাড়িতে কেউ থাকে না, বহুদিন আগে কেউ থাকতো, এখন আর কেউ থাকে না, এর থেকে বেশি ইনফরমেশন কিন্তু ওরা পায়নি। তো এটাই ছিল ঘটনা। তো এই ঘটনাটা ওর জীবনে কেন ঘটেছিল, কী জন্য ঘটেছিল, সেটা ও জানে না। ও লিখেছে যদি মানে ভূত ভগবানের শ্রোতা বন্ধুরা ওকে কিছু বলতে পারে যে কেন ওর সাথে এটা ঘটেছিল, তাহলে ও সত্যি খুব উপকার পাবে। তো সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।